নমস্কার। CNN24 এর পক্ষ থেকে আজ মতামত কার্যক্রমে আমাদের স্টুডিওতে বিশেষভাবে উপস্থিত রয়েছেন আইনজীবী তথা সদ্য কংগ্রেসে যোগদান করা হাসিনা রহমান। তো আমরা আজ স্টুডিওতে পেয়ে আমরা নিজেরাই ভাগ্যবান মনে করছি, যেহেতু উনি মিটিং একটা সভা ছিল এবং সভা শেষ করে উনি আসতে যে পেরেছেন, আমরা ওনার কাছে কৃতজ্ঞতা। তো আমরা দিদি প্রথমে আপনাকে অভিনন্দন আমাদের স্টুডিওতে আসবার জন্য। তো আজ আমরা আপনার কাছে অনেক কিছু জেনে নেব। প্রথমত আপনাকে বলছি, যেহেতু আইনজীবী আপনার পেশা এবং সদ্য আপনি কংগ্রেসে যোগদান করেছেন, সেই যে আইনজীবী থেকে কংগ্রেসে যোগদান করা বা রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করা, কি উপলব্ধি করতে পেরেছেন? দেখুন, প্রথমে আপনাদের স্টুডিওতে আমাকে ডেকে নেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এবং আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন, আমি কি উপলব্ধি করতে পারছি। দেখুন, আমি কার্যক্ষেত্র থেকে আমি বুঝেছি যে যে কোনো মানুষকে নিয়ে, মানুষের অধিকারগুলো নিয়ে, দাবিগুলো নিয়ে কাজ করতে গেলে একটা বৃহত্তর একটা প্ল্যাটফর্মের দরকার। এবং বর্তমান প্রেক্ষাপটে বিরোধী দল হিসাবে কংগ্রেসকেই মানুষ ভাবে, এবং সেই ক্ষেত্র থেকে মানুষের দাবি থেকেই আমি কংগ্রেসে আসা আমার। সেই জন্যই আমি কংগ্রেসে এসেছি, মানুষের দাবি দাওয়া নিয়ে যাতে আমি কাজ করতে পারি। যেহেতু বিজেপি সরকার উন্নয়ন করছে বলে বা উন্নয়নের সরকার বলছে, আপনি কি মনে করেন যে সত্যি কি উন্নয়ন হচ্ছে জনগণের জন্য? এটা একটা হাস্যকর ব্যাপার। কেন বলছি জানেন? উন্নয়ন কাকে বলে? উন্নয়ন বলে আমার যে সমাজটা থেকে, সমাজে আমরা বড় হয়েছি বা বেড়ে উঠছি যে সমাজে, সে সমাজের সর্বাঙ্গীন উন্নতি হচ্ছে গিয়ে একটা সমাজের উন্নয়ন। আমি দেখুন 2022 থেকে আমি সামাজিক বিভিন্ন কাজকর্মের সঙ্গে আমি যুক্ত, এবং সাধারণ মানুষের সঙ্গে আমি গ্রামে থেকে কাজ করছি। রাত 2টোর সময় যদি কোনো মহিলা বা যে কোনো মানুষ যদি সমস্যায় পড়ে, একজন সচেতন নাগরিক হিসাবে আমি কিন্তু তার পাশে গিয়ে দাঁড়াই। আপনারা জানেন 2022 সালে একটা ভয়াবহ বন্যা হয় কোভিডের পরবর্তীকালে। যদি উন্নয়ন সত্যি যদি উন্নয়ন হয়, তাহলে যারা ভুক্তভোগী তাদের দুয়ারে সেটা পৌঁছাচ্ছে না কেন? আজকে যদি আপনি বন্যার সময় যদি আপনারা, তো আজকে মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করছেন, আপনারা সাংবাদিকরা যারা সমাজের বিভিন্ন সমস্যাগুলোকে, জ্বলন্ত সমস্যাগুলোকে তুলে ধরছেন, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে 2022-এর বন্যা, 2024-এর বন্যায় মানুষের অবস্থা সত্যি কি যারা ভুক্তভোগী ছিল তারা তাদের ন্যায্য যে অধিকারটুকু পেয়েছিল? আজকে গ্রামের ভিতরে গিয়ে দেখুন রাস্তাঘাট, আজকে অরুণোদয় দেখুন, আজকে রেশন কার্ড দেখুন, তাহলে উন্নয়ন কোথায়? প্রশ্নটা সেখানে। আজকে সাধারণ, যদি একটা সমাজে যারা বেনিফিশিয়ারি যাদেরকে বলে, তাদের কাছে যদি সেই অধিকারটুকু না যায়, আজকে PMAY যেটা, সেটাতে আমরা একটা নিউজ করেছিলাম, প্রাগ নিউজ ছিল, সেটা 5-7 মাস আগে হবে। এখনো যান না গ্রামের দিকে, বেশিরভাগ গ্রামে যদি ঢুকেন এখনো পাবেন অনেকগুলো বাড়ি আছে যে গাছ দিয়ে বা বাঁশ দিয়ে এরকম ভাবে ঠেকানো আছে, না হলে বাড়িগুলো পড়ে যাবে। PMAY বেনিফিশিয়ারি তো ওরাই, ওদেরই হওয়া উচিত ছিল, ওরা কি হয়েছে? তাহলে উন্নয়ন কোথায়? রাস্তা ভেঙে ভেঙে যাচ্ছে, চলার উপায় নেই, গ্রামাঞ্চলে যান। আজকে লামাডিমপুর
পুরনো এখন তো ডিলিমিটেশনে সুতারকান্দি কুড়িখালা জিপি ভেঙে 3 টুকরো হয়ে গেছে। এক টুকরো গেছে লাতু সহজপুরের সঙ্গে, এক টুকরো গেছে পোড়াগুড়িয়া সুতারকান্দির সঙ্গে, এক টুকরো গেছে লক্ষ্মীবাজার জিপির সঙ্গে। তো পুরনো সুতারকান্দি কুড়িখালা গ্রামের যে লামাডিমপুর ছিল, বর্তমান সেটা লাতু সহজপুরের সঙ্গে জিপির সঙ্গে আছে। নতুন নিউ ডিলিমিটেশন যেটা হয়েছে যেটার কথা বলছি, সেখানে বেশ কিছু ঘর আছে, যে ঘর নেই বাঁশ দিয়ে ঠেকানো আছে ঘরটা। তো উন্নয়ন কোথায়? উন্নয়ন কাকে বলে? এটাকে কি উন্নয়ন? বিজেপি সরকার যদি মুখ দিয়ে বলে আমি উন্নয়ন করছি তো হবে না, করে দেখাতে হবে। পাচ্ছে কি? 6-9 চলছে। সার্কেল অফিস গুলো পুরো ঘুঘুর বাসা হয়ে গেছে বর্তমানে। আর কি লাগে? প্রত্যেকটা অফিসে যান, কোথায় যাবে সাধারণ মানুষ? কিন্তু সরকার তো বলছে আজকে দিন সবার। আজকে দিন কি জনগণের জন্য না সরকারের জন্য? আজকে দিন তো জনগণের জন্য নয়, জনগণ তো ভুক্তভোগী, কাছে এখনো। জনগণের জন্য তো উন্নয়ন হচ্ছে না। সেটা তো যদি দেখুন, আমি মুখে কি বলছি আর বাস্তবে কি হচ্ছে সেটার উপর তো ডিপেন্ড করে সবকিছু। বাস্তবটা মিলিয়ে দেখুন। সরকার বলছে উন্নয়ন করছে, কার উন্নয়ন করছে? যাদের অর্থ আছে তাদের। আর যাদের অর্থ নেই তাদের উন্নয়ন কোথায়? সেটা তো সমাজে 80% লোক, সমাজে 80% লোকের উন্নয়ন নেই। আজকে যে মহিলাটা পাবে অরুণোদয়, তার অরুণোদয় কোথায়? যে মহিলাটা রেশন কার্ড পাবে, তার বাড়িতে 5 জন লোক আছে, তার রেশন কার্ডের সবকটি নাম কেটে গেছে, হয়তো খাওয়ারও বিকেলবেলা জুটছে না তাদের। উন্নয়ন কার জন্য? পিএমএওয়াই ঘরের জন্য অ্যাপ্লাই করেছিল, ঘর পায়নি, এরকম রয়ে গেছে। উন্নয়ন কার জন্য? রাস্তাঘাট ভেঙে ভেঙে যাচ্ছে, উন্নয়ন কার জন্য? ঘূর্ণিঝড়ে ঘরের চাল উড়ে গেছে, চাল বসাতে পারেনি, উন্নয়ন কার জন্য? তো যদি সরকার ভাবে শাসক দলে বিজেপি আছে বলেই যদি ওনারা বলতে থাকেন যে উন্নয়ন করছি, উন্নয়ন করছি মুখ দিয়ে তো বললে হবে না। উন্নয়ন কি সত্যিকারের উন্নয়ন হচ্ছে? আপনারা তো মিডিয়া জগতে আছেন, মানুষের বিভিন্ন সমস্যায় আপনারা ছুটে যান এবং সেটা সংবাদ মাধ্যমে তুলে ধরেন। আপনারা নিজেরাই ভালো বলতে পারবেন উন্নয়ন কি সত্যিই হচ্ছে? আমার তো মনে হয় না। সরকার তো প্রতিশ্রুতি লেগে গেছে যে রেশন কার্ড দিচ্ছে, অরুণোদয় দিচ্ছে। আপনি কি মনে করেন যে এই সরকারের কি এটা ললিপপ দেওয়ার মতো বা ভাওতাবাজি? এটা তো একটা ভাওতাবাজির মধ্যেই পড়ছে। কারণ আপনি দেখুন, আমি মুখ দিয়ে, এটা আমি আগেই বলেছি, মুখ দিয়ে যদি আমি বলি যে আমি উন্নয়ন করছি, আজকে আমি মানুষের জন্য কাজ করছি, সেটা বললে তো হবে না। আজকে আমাকে দেখতে হবে মানুষের কাছে সেটা পৌঁছাচ্ছে কিনা, সত্যি কি মানুষ সেটা পাচ্ছে। আজকে যদি গ্রামাঞ্চলে বিভিন্ন জায়গায় যান, কারণ বর্তমানে আমি গ্রামাঞ্চলে বিভিন্ন মানুষের সমস্যা নিয়ে কাজ করছি বিগত 2022 থেকে এখন অবধি। প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে মানুষের কাজে ছুটে গেছি, মানুষের দরজায়। আমি মহিলা বলে যে 6টার পর বেরোচ্ছি না সেটা নয়, আমি মহিলা হয়েও রাত 2টোর সময় কেউ দরকার বিপদে পড়লে আমি ছুটে যাচ্ছি সেখানে। তো আমি তো সেখানে নিজে দেখতে পাচ্ছি যে সরকারের সেটা শুধু একটা লালিপপ ছাড়া তো আর কিছুই নয়। এবং আপনারা সংবাদ মাধ্যমে যারা আছেন, আপনারা একটু খোঁজ খবর নিয়ে দেখবেন, সেটাই সাধারণ মানুষের কাছে হয়তো যাচ্ছে মুষ্টিমেয় কিছুর কাছে। তো সেটাই হচ্ছে। দিদি, যে সময় আপনি কংগ্রেসে যোগদান করলেন, আপনি উপলব্ধি করতে পারছেন কংগ্রেসের অবস্থা কি ছিল? আপনি কি সেই কংগ্রেসকে আবার পুনরায় জায়গায় ফিরিয়ে নিয়ে আসার একটা প্রয়াস নেবেন? অবশ্যই নেব। দেখুন, আমি কংগ্রেসে যোগদান করেছি, এটা একটা বৃহত্তর বিরোধী প্ল্যাটফর্ম, যেখানে শাসক দল শুধু প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে আর লালিপপ দেখিয়ে যাচ্ছে। সেখানে মানুষের অধিকারগুলো নিয়ে আন্দোলন করে, কারণ আন্দোলনই রাস্তা দেখায়, মানুষের প্রতিবাদী রাস্তা দেখায়। আজকে অবশ্যই আমি যখন কংগ্রেসে আছি, কংগ্রেসের যে বিরোধী প্ল্যাটফর্ম, যে কেন বলছি, কারণ আজকেও সমস্ত ভারতবর্ষ ব্যাপী
যে বিরোধিতাগুলো করছে কংগ্রেস করছে, এবং মানুষেরও আশা ভরসা আছে কংগ্রেসের উপর। আজকে দেখুন, একটা সময় মানুষ কংগ্রেসের প্রতি হয়তোবা আস্থা হারিয়েছিল, কিন্তু এখন ধীরে ধীরে মানুষের আস্থা ফিরে আসছে কংগ্রেসের উপর। তো আমি আশাবাদী, কংগ্রেসকে মানুষ ভরসা করতে শুরু করেছে। কংগ্রেস হয়তো আগামী 26-এ কংগ্রেসই আসামে আসবে। মানুষের ভরসার জায়গায় কংগ্রেস পৌঁছে গেছে, কারণ মানুষ বুঝতে পেরেছে ভাওতাবাজি দিয়ে বিজেপির বেশি দিন চলবে না। যেহেতু আপনি লক্ষ্মীপুর এলাকার পঞ্চায়েতের কংগ্রেসের একজন পদপ্রার্থী, তো আপনি নির্বাচন, এই পঞ্চায়েত নির্বাচন যে অনুষ্ঠিত হবে, কি আপনি সমস্যার ভিত্তিতে আপনি নির্বাচনে অবতীর্ণ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন? দেখুন, দল আমাকে যদি প্রার্থী করে, আমি অবশ্যই লক্ষ্মীবাজার জেলা পরিষদের প্রার্থী হিসাবে আমি আসব। দেখুন, আমি আসব মূলত মানুষের জন্য কাজ করার জন্য। কারণ আমি রাজনীতিতে এসেছিও, আমি আগে বিগত দিনে অন্য রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম, আপনারা জানেন। তারপর আমি কংগ্রেস রাজনীতিতে এসেছি। আসার একটাই কারণ ছিল যে বিরোধী যে সরকার শাসকে যারা আছেন, তারা মানুষকে যেরকম ভাবে ভাওতাবাজি দিয়ে চালাচ্ছেন, তার বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত আমাদের করতেই হবে। এবং আমি কংগ্রেসের, যে আপনি আমাকে জিজ্ঞেস করলেন, যদি আমি পদপ্রার্থী থাকি আসন্ন পঞ্চায়েত নির্বাচনে লক্ষ্মীবাজার জেলা পরিষদে, সেক্ষেত্রে মানুষের দাবি দাওয়া নিয়ে কাজই থাকবে আমার একমাত্র লক্ষ্য। মানুষের কাজের জন্যই আমি আসবো, সেটাই। কারণ আমি দেখেছি যে লক্ষ্মীবাজার জেলা পরিষদ, দেখুন, ডিলিমিটেশনে, বর্তমান ডিলিমিটেশনে যে জেলা পরিষদের যে এরিয়াটা পড়েছে, সেটা আপনারাও জানেন, সেটা একটা বৃহত্তর এরিয়া। 8টা জিপি দিয়েছে, প্রায় 1,05,10,000 হবে হয়তো, এক্স্যাক্টলি বলা যাচ্ছে না, কারণ হয়তো নিউ ভোটার আরো উঠবেন। তো এত বড় এরিয়ার যেখানেই যাচ্ছি সমস্যা তো মানুষের লেগেই আছে। কোথাও রাস্তা নেই, কোথাও মানুষের পানীয় জলটুকু খাওয়ার ব্যবস্থা নেই, কোথাও বাথরুম নেই, কোথাও এমন অবস্থা আছে যে মানুষের ঘরগুলো, পিএমএওয়াই ঘরের আওতায় এদের আসার কথা ছিল, পিএমএওয়াই ঘরের আওতায় ওরা নেই, আসেনি, ঘর নেই। অরুণোদয় পাওয়ার কথা, খেতে পারছে না, কোনো ইনকাম নেই, অরুণোদয়ের আওতায় ওরা পড়ছে না, রেশন কার্ড থেকে নাম কেটে দিয়েছে। তো এগুলো, তারপর রাস্তাঘাট, আরো বিভিন্ন ধরনের সমস্যা লেগেই আছে, বুঝতে পারছেন তো। তারপর আরো আছে নদী লাগোয়া, নদী ভেঙে ভেঙে নিয়ে যাচ্ছে রাস্তাঘাট, সরকারের কোনো ভ্রুক্ষেপই নেই। তো এই অবস্থা থেকে তো যদি মানুষ জনপ্রতিনিধি নির্বাচন করে, মানুষের যাতে দাবি দাওয়াগুলো আমি পেশ করতে পারি, এবং দাবি দাওয়াগুলো পূরণ করার জন্যই জনপ্রতিনিধি। তো আমার উদ্দেশ্য একটাই থাকবে, আজকে মানুষ যেগুলো সমস্যায় জর্জরিত হয়ে আছেন, সেগুলো থেকে যদি কিছুটা পরিত্রাণ দিতে পারি, সেটাই হবে আমার লক্ষ্য। নেক্সট প্রশ্ন দিদি, যেহেতু ডিলিমিটেশন নিয়ে অসন্তুষ্টি সর্বত্র, যেহেতু আপনি পেশায় আইনজীবী রয়েছেন, আপনার আইনজীবী পেশায় ডিলিমিটেশন নিয়ে অসন্তুষ্টি যে দেখা দিচ্ছে, এটা কি সত্যি কি? অবশ্যই তো, কারণ দেখুন না, আজকে যদি আপনারা দেখেন যে আমাদের করিমগঞ্জে ছিল 20টা, সেখানে 20টা থেকে 20টা জেলা পরিষদের আসন ছিল, সেখান থেকে কমিয়ে আনা হয়েছে সেটা 16টাতে। আজকে 16টা যে সবগুলো, যেমন 5-10,000 এসওপিটাও মানা হয়নি, কিন্তু 5-10,000 15,000 ভোটের ব্যবধান সেটা নয়। কোন জেলা পরিষদ পড়েছে 8টা জিপি দিয়ে, যেখানে 1 লাখের উপরে ভোট, আবার কোন জেলা পরিষদ 4টা জিপি দিয়ে 30-32,000 ভোট। এটা কি হতে পারে? তাহলে তো যদি 5-10,000 তো ডিফারেন্স নয়,
একটা হবে ডাবল আর একটা হবে 4টা। এসওপি মানা হয়েছে। আপনি কি মনে করেন সরকারের স্বার্থ সিদ্ধির জন্য এটা করা? অবশ্যই স্বার্থ সিদ্ধির জন্যই তো হচ্ছে। আমাদের দেশে শুনুন, এটা ছিল না। আমাদের দেশে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, আমাদের দেশে সমস্ত ধর্মবর্ণের মানুষ মিলেমিশে চলছে। আজকে ডিলিমিটেশনের নাম ধরে হিন্দু এরিয়া, মুসলিম এরিয়া এরকম করা হচ্ছে এরকম ভাবে। সেটা আমার কথা নয়, সেটা যান না গ্রামে বিভিন্ন মানুষের কথা। এ দিদি আমরা তো আসলাম আগে এক লোকে, এখন তো আমরা আলাদা করে নিল গিয়া, আমরা দিয়ে একটা ওয়ার্ড বানাই দিল। যারা বলছে তারা কিন্তু হিন্দু কমিউনিটির মানুষ বলছে। আমরা তো আসলাম দিদি এক লোকে আসলাম, কত ভালো আসলাম, কত দূরে নিছে আমরা দেখুন। যান গ্রামে গিয়ে এগুলো কথাই শুনবেন। আমি যখন গ্রামে মানুষ ডাকছে ওদের সমস্যার জন্য, বিভিন্ন এরিয়াতে যখন যাচ্ছে ওদের সঙ্গে কথা বলতে, মানুষ এটাই বলছে দিদি বাড়ির দ্বারা আসতে হবে বুটোর সেন্টার, খাওয়ার জোগাড় করতাম পারি না, গাড়ি ঘোড়ারও কমিউনিকেশন নাই, কত দূরে গিয়ে বুট দিতাম, আবার বুট না দিলেও সমস্যা। আমরা এতে কিতা বিপদে ফেলাইছি সরকারে। প্রত্যেকটা মানুষেরই এই কথা। যদি আপনি প্রার্থী হিসাবে মানে সিদ্ধান্ত নেওয়া হয় হাইকমান্ডের পক্ষ থেকে, তাহলে আপনার নির্বাচনী ইস্তেহার কি থাকবে? আমার নির্বাচনী ইস্তেহার এটাই থাকবে যে আমার যে জেলা পরিষদ এলাকাটা থাকবে সেটা সর্বাঙ্গীন উন্নয়ন, এবং যে যে সমস্যায় মানুষ আজকে জর্জরিত হয়ে আছে, যেমন দেখুন আজকে রাস্তাঘাট, যেমন আরেকটা সব থেকে লক্ষণীয় বিষয় কি জানেন, নদী লাগোয়া রাস্তাগুলো ভেঙে যাচ্ছে, মানুষের যাতায়াত রাস্তা অবস্থা একদম বেহাল। তো যেগুলো মানুষের নিত্য প্রয়োজনীয় সমস্যা, প্রত্যেক দিন জর্জরিত যে সমস্যাগুলোতে, সে সমস্যাগুলো যাতে যতটুকু সম্ভব আমার ক্ষমতায় পড়বে, আমি চাইবো সেই সমস্যাগুলো প্রথমে সমাধান করতে। আজকে সমস্যা একটা দুটো নয়, হাজার সমস্যা। আমি এখানে হয়তো উদাহরণস্বরূপ আপনাকে এক দুটো সমস্যার কথা বলেছি। যদি আপনার লাস্ট প্রশ্ন আপনার সঙ্গে থাকছে, যদি আপনি প্রার্থিত্ব লাভ করতে পারেন বা হাইকমান্ড আপনাকে প্রার্থী দেন না, তাহলে আপনার শেষ সিদ্ধান্ত কি হবে? দেখুন, যদি দেয় না তো আমার সেখানে কোনো সিদ্ধান্তের কিছু নেই। আমি এই মুহূর্তে এরকম কিছু আমি বলছি না। যেহেতু মানে প্রশ্নটা এই জন্য হয়েছে, যেহেতু আপনি জনপ্রিয়তা রয়েছে আপনার সমষ্টিতে, এবং সেই জন্য যেটা রয়েছে সেই পরিপ্রেক্ষিতে আপনি নির্বাচনে অবতীর্ণ হওয়ার প্রয়াস নিয়েছেন, মানুষ আপনাকে চাচ্ছে এবং জনগণের দাবিটা করা আপনার দায়িত্বের মধ্যে পড়ছে। আপনি উল্লেখ করেছেন বাসের সাঁকো দিয়ে অনেকে আজকাল চলে আছে, সরকার বলছে উন্নতি হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে কোন কিছু উন্নয়ন হচ্ছে না, ভাতাবাজি চলছে। সেই এই যে সরকারের যে ভাতাবাজি চলছে, আপনি কি, যদি আপনি প্রার্থিত্ব পান না, আপনি দলের কি শেষ লড়াই চালিয়ে যাবেন? দেখুন, আমি 100% আশাবাদী প্রার্থিত্ব আমাকে দেবেন, সেখানে কোনো দ্বিমত নেই। তো পান না সেটা বলার আপনার আত্মবিশ্বাস রয়েছে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। সেটা পান না এরকম কোনো ব্যাপার নেই। 100% আমি আশাবাদী প্রার্থিত্ব আমাকে দেবেন। ধন্যবাদ দিদি। হ্যাঁ, আমরা দিদির কাছে সবকিছু জেনে নিলাম। দিদি বলছে যে উনি প্রার্থিত্ব পাবেন এবং উনি 100% নিশ্চয়তা রয়েছে, এবং উনি শুধু মুখে বলছেন না, এটা আমাদেরকে বলেছেন যে সমস্যা যেগুলি রয়েছে সমষ্টিতে, সেই সমষ্টির সমস্যা সমাধানে তিনি প্রয়াস চালিয়ে যাবেন এবং শেষ লড়াই চালিয়ে যাবেন। এটা সত্যি একটা কথা, এবং আত্মবিশ্বাস শুনে বলছেন যে তিনি প্রার্থিত্ব পাচ্ছেন, হাইকমান্ড ওখানে পছন্দ করছেন ওনাকে প্রার্থিত্ব দেওয়া। আমরা দিদির কামনা করছি, শ্রীবৃদ্ধি কামনা করছি, এবং আমরা এই মুহূর্তে CNN 24 আমি জয়দীপ দেব, অভিযান।